গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের সেমিস্টার 5 এর একটি কবিতা যার নাম ইমমর্টালিটি ওড রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আজকের ক্লাসে সেটা আমরা ডিটেলসে সেটা আমরা ডিসকাস করব, লাইন বাই লাইন আমরা সেটার অর্থ বুঝবো এবং তার সাথে সাথে এই কবিতার থেকে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো তোমাদের পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে ইম্পর্টেন্ট সেগুলো আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, ইমমর্টালিটি ওড এটা লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে প্রথমে আমাদের দু এক কথা জানা দরকার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক পিরিয়ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার। তিনি এবং তার সঙ্গী কলরিজ এরা দুজন মিলে লিরিক্যাল ব্যালাড যে কাব্যগ্রন্থ সেটা প্রকাশের মাধ্যমে ইংলিশ লিটারেচারে রোমান্টিকতার সূত্রপাত ঘটিয়েছিলেন। তাই দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা বেসিক্যালি চিনি একজন হাই প্রিস্ট অফ নেচার, অর্থাৎ তিনি ছিলেন প্রকৃতির উপাসক। ম্যাথিউ আর্নল্ড তাকে এই নাম দিয়েছিলেন হাই প্রিস্ট অফ নেচার। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বিশিষ্ট প্রকৃতির কবি ছিলেন। তার কবিতায় প্রকৃতির ছোঁয়া এবং প্রকৃতির যে ফিলোসফি সেটা খুব সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছিল। হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ রোমান্টিসিজম। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের মধ্যে রোমান্টিকতার সূত্রধার। He was a major English romantic poet who famously defined poetry as the spontaneous overflow of powerful feeling. তিনি এমন একজন ব্যক্তিত্বর অধিকারী ছিলেন যিনি সর্বদাই মনে করতেন যে জোর করে কখনোই কবিতা লেখা যায় না। কবিতা হচ্ছে একটা বিভিন্ন যে আমাদের মনে পাওয়ারফুল ফিলিং গুলা রয়েছে সেটার ওভারফ্লো। সেটা যখন স্বতঃস্ফূর্ত ভাবে যখন আমাদের ভিতরের ফিলিং বেরিয়ে আসে সেটাই হচ্ছে আসল কবিতা। He served as Britain's poet laureate from 1843 until his death in 1850. তিনি পয়েট লরেটও ছিলেন অনেক সময় ধরে। তার বিখ্যাত ওয়ার্কের মধ্যে যেমন লিরিক্যাল ব্যালাডস, যেটাকে মনে করা হয় রোমান্টিক মুভমেন্টের সূত্রপাত, এই লিরিক্যাল ব্যালাড প্রকাশের মধ্য দিয়েই ইংলিশ লিটারেচারে রোমান্টিক পিরিয়ডের সূত্রপাত ঘটে। তো এটার রাইটার ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার সঙ্গী। এছাড়া উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একা বিখ্যাত ওয়ার্ক হচ্ছে দ্য প্রিলিউড, তারপর টিনটানবে, ড্যাফোডিলস, দ্য সলিটারি রিপার, এই সমস্ত বিখ্যাত কবিতা তিনি লিখেছিলেন। তো আজকের যে আমাদের কবিতা তোমাদের সেমিস্টার 5 এর থেকে ইমমর্টালিটি ওড, এবার সেটার সম্পর্কে আমরা দু এক কথা আগে জেনে নেব। তো দেখো, ইমমর্টালিটি ওড এটা তো আমরা সংক্ষেপে বলে থাকি নিজেদের সুবিধার জন্য। এই কবিতার আসল টাইটেল বা অরিজিনাল টাইটেল হচ্ছে ওড ইন্টিমেশন অফ ইমমর্টালিটি ফ্রম রিকালেকশন অফ ইয়ারলি চাইল্ডহুড। তাহলে এত বড় একটা পুরো নাম এই কবিতাটার রয়েছে। কি নাম? আবার আমরা নামটা দেখব, ওড ইন্টিমেশন অফ ইমমর্টালিটি ফ্রম রিকালেকশন অফ ইয়ারলি চাইল্ডহুড। এই হচ্ছে কবিতাটার পুরো নাম। এটা প্রকাশিত হয়েছিল প্রথম 1807 সালে। কোথায়? ইন হিজ কালেকশন পোয়েমস ইন 2 ভলিউমস। তাহলে আজকের এই কবিতা ইমমর্টালিটি ওড এটা প্রকাশিত হয়েছিল প্রথম 1807 সালে, 1807। কোন কাব্যগ্রন্থে? পোয়েমস ইন 2 ভলিউমস। খেয়াল রাখবে, এগুলো তোমাদের পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে খুব ইম্পর্টেন্ট। It has 11 stanzas which does not follow any structural pattern. এই কবিতাটি একটি খুবই লেংথি পোয়েম, অনেক লম্বা রয়েছে এই কবিতাটা। কবিতাটার মধ্যে 11টি স্টাঞ্জা রয়েছে, কিন্তু সেই 11টি স্টাঞ্জার মধ্যে কোন রকমের স্ট্রাকচারাল বা গঠনগত কোন রকমের প্যাটার্ন তুমি লক্ষ্য করবে না। আনইউজুয়াল স্ট্রাকচার এখানে দেখতে পাবে। It uses shifts in line length, rhythm, rhyme schemes and rhythm to minor the changing unpredictable emotions to the of the narrator. তাহলে এই গল্পের যে কথক তার যে ফিলিং গুলো সেগুলো কিন্তু প্রেডিক্ট করা মুশকিল। তিনি এক সময়ে দুঃখী হয়ে যাচ্ছেন, এক সময়ে খুশি হয়ে যাচ্ছেন। তো এই যে তার চেঞ্জিং মুড, ন্যারেটর এই কবিতা
যে ন্যারেটর কথক তার ওই চেঞ্জিং মুড এর জন্য এই কবিতাতে কোনো রকমের স্ট্রাকচারাল প্যাটার্ন তুমি দেখতে পাবে না। এটা এক ধরনের পিন্ডারিক ওড টাইপের, কিন্তু টিপিক্যালি যে পিন্ডারিক ওড গুলো আমরা দেখি সেই ধরনের ওড এটা কিন্তু নয়। তো দেখো ওড কি জিনিসটা সেটাও আমাদের জানা দরকার। যখন আমরা ওড পড়ছি তখন আমাদের ওড সম্পর্কে একটু জেনে রাখা উচিত। তাহলে ওড কি, তোমাদেরকে আগেও বলেছি, যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো ওড হচ্ছে এমন একটা কবিতা, এমন এক ধরনের লিরিক পোয়েম, যে কবিতার মাধ্যমে কোনো একটা বিষয়বস্তুকে, কোনো একটা মানুষ হতে পারে, সেটা কোনো পাখি হতে পারে, সেটা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হতে পারে। তো যখন কোনো একটা জিনিসকে নির্দিষ্ট উদ্দেশ্য করে কবিরা কবিতা লেখেন, সেই উদ্দেশ্য করা জিনিসটার গুণগান করে থাকেন, তখন তাকে ওড বলা হয়। তো দেখো ওড কি, an ode is a formal ceremonious lyric poem that is serious in tone, elevated in style, and typically written to praise or meditate on a specific person, object or abstract concept. তো এই হচ্ছে ওড। This ode of Wordsworth based on the concept of প্ল্যাটনিক ফিলোসফি, বা যেটাকে বলা হয় প্রি এক্সিস্টেন্স। তো এই জিনিসগুলো তোমাদের কবিতার আগে মাথায় রাখা উচিত, যে আজকের যে কবিতা ইমমর্টালিটি ওড সেটা কোন কনসেপ্টের উপরে বেস করে লেখা হয়েছে। তাহলে এই কবিতাটা প্ল্যাটনিক ফিলোসফির উপর লেখা, বা যেটাকে বলা হয় প্রি এক্সিস্টেন্সের ফিলোসফি। তো প্রি এক্সিস্টেন্সের ফিলোসফিটা কি দেখো, সেটাও আমি তোমাদের জন্য লিখে দিয়েছি যে প্রি এক্সিস্টেন্সের ফিলোসফিটা কি। Pre-existence of the soul, the philosophical belief that human souls exist in heaven before birth. দেখো প্রি এক্সিস্টেন্সের থিওরিতে এটা মনে করা হয় যে মানুষের আত্মা যখন জন্ম নেই, মানুষ যখন পৃথিবীতে জন্ম নেই তার আগে, তার আগেও কিন্তু তার আত্মা বেঁচে রয়েছে, এবং সেই আত্মা, আত্মা তো অমর, আমরা সবাই জানি সোল ইজ ইমর্টাল। তো সেই আত্মা কোথায় থাকে? সেই আত্মা থাকে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে। অর্থাৎ যখন মানুষের জন্ম হয় তার আগেই আত্মা, তার আগে পর্যন্ত আত্মা কিন্তু কোথায় থাকে? তার আগে পর্যন্ত আত্মা কিন্তু ঈশ্বরের ঘরে অর্থাৎ স্বর্গে থাকে। ঠিক আছে? তো এই যে জন্মের আগেই আত্মার এক্সিস্টেন্স, সেটাকে নিয়েই বলা হয় প্রি এক্সিস্টেন্সের থিওরি। চিলড্রেন রিটেন এ ডিভাইন সাইট অফ নেচার which gradually fades as they grow into adults. বাচ্চাদের মধ্যে যখন প্রথম জন্ম নেই বাচ্চা একটা, তখন সেই যে তার আহ, আগের যে আত্মা, সেই আত্মা যেটা ঈশ্বরের ঘরে ছিল, যখন বাচ্চাটা জন্ম নিচ্ছে তখন সেই আত্মাটা বাচ্চার মধ্যে আসছে। তাহলে যেহেতু আত্মাটা রিসেন্টলি ঈশ্বরের ঘর থেকে আসে, তাই যখন বাচ্চা রূপে সেই আত্মাটা থাকে তখন তার মধ্যে অনেকটা ঈশ্বরের টাচ, অনেকটা ঈশ্বরের সাথে কানেকশন থেকে যায়। কিন্তু যেই সেই বাচ্চাটা আস্তে আস্তে এই দুনিয়ার নিয়ম কায়দা কানুন সব মেনে বড় হতে শুরু করে, আস্তে আস্তে আত্মাটার সেই আগের যে ঈশ্বরের সাথে কানেকশন সেটা আস্তে আস্তে লস্ট হতে শুরু করে। মানুষ যেমনে যেমনে মানুষ বড় হয়ে যায় তেমনি তেমনি ঈশ্বরের সাথে তার জন্মের আগের যে একটা কানেকশন ছিল আত্মাটার, সেই কানেকশনটা আস্তে আস্তে হারিয়ে ফেলে। তো এই জিনিসটাকে বলা হয় প্রি এক্সিস্টেন্সের ফিলোসফি। তো দেখো এই কবিতাটা শুরু হওয়ার আগে তোমরা পাবে একটা এপিগ্রাফ। ঠিক আছে? এই কবিতাটা যখন তোমরা পড়বে তার আগে একটা এপিগ্রাফ পাবে। তো এপিগ্রাফ কি দেখো, এপিগ্রাফ হচ্ছে এক ধরনের ছোট একটা উদ্ধৃতাংশ, যেটা সাধারণত কোনো বই বা চ্যাপ্টার শুরুর আগে লেখকেরা দিয়ে রাখেন, দিয়ে থাকেন, যাতে রিডার বা পাঠকেরা সেই কবিতাটা বলো, সেই বইটা বলো বা সেই চ্যাপ্টারটা সম্পর্কে একটা মোটামুটি নির্দিষ্ট কোর আইডিয়া যাতে স্টুডেন্ট বা রিডারদের হয়ে থাকে, তার জন্য একটা এপিগ্রাফ লেখা হয়। তো আমাদের এই কবিতাতেও একটা এপিগ্রাফ রয়েছে। তো হোয়াট ইজ এপিগ্রাফ? An epigraph is a short quotation at the beginning of a book or chapter that serves to set the tone or suggest the central theme. Epigraph হলো একটা ছোট্ট উদ্ধৃতাংশ, যেটা কোনো গল্প, কোনো বই, কোনো চ্যাপ্টারের শুরুর আগে থাকে, যেটার মাধ্যমে তুমি গল্পটার টোন, গল্পটার থিম সেগুলো যেন বুঝতে পারো। By placing these lines at the start of the ode, Wordsworth effectively gives the reader the key to understand the entire poem. Wordsworth এখানে একটা এপিগ্রাফ ব্যবহার করেছেন যাতে রিডাররা পুরো কবিতাটার একটা
আইডিয়া নিতে পারে। তো চলো আমরা আর লেট না করে আমরা আজকের কবিতা শুরু করি। ইমমর্টালিটি ওড রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো দেখো প্রথমে এপিগ্রাফটা আমরা ডিসকাস করব। তো ওয়ান অফ দ্য বেস্ট লাইন ইন ইংলিশ লিটারেচার মনে করা হয় যে লাইনগুলো এপিগ্রাফে রয়েছে। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান and I could wish my days to be bound each to each by natural piety. তো প্রথম লাইনটাই আহ, খুব সুন্দর একটা প্যারাডক্স কবি ইউজ করেছেন। দেখো, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। আপাতত দৃষ্টিতে যদিও এটা সত্যি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষই হলো একজন বাচ্চার পিতা, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ এই জিনিসকে উল্টো করে বলেছেন। ঠিক আছে, কবি বলেছেন বড় হওয়ার পর আমাদের যে চরিত্র, যে স্বভাব, যে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে আসে তা হলো আমাদের শৈশবের অভিজ্ঞতা থেকেই আসে। শৈশবের ভালো মন্দ গুণগুলির উপর ভিত্তি করেই আমাদের বড় হওয়ার ভিত্তি তৈরি হয়। ঠিক আছে, যদি আমরা সেই শৈশবের ছোঁয়া হারিয়ে ফেলি তাহলে আমরা নিজের আসল স্বরূপকেই হারিয়ে ফেলবো। উদাহরণ হিসাবে, কোনো বাচ্চা যদি শৈশবে মনে করো খুব বদমাইশি হয়, দুশ্চরিত্রের হয়, খুব বাজে স্বভাবের হয়, তাহলে আমরা আগেই অনুমান করে নিই যে বড় হয়ে সেই বাচ্চাটা ভালো ছেলে হবে না। তার মানে শৈশব থেকেই আসলে যৌবনের জন্ম হয়। তাই কবি বলেছেন যে চাইল্ড ইজ দা ফাদার অফ দা ম্যান and I could wish my days to be bound each to each by natural piety and I could wish my days to be, এবং কবি নিজের ব্যক্তিগত জীবনের ইচ্ছার কথা বলেছেন এই লাইনের মাধ্যমে। তিনি তার জীবনে ধারাবাহিকতা চান, জীবনের অর্থ এবং উদ্দেশ্য শুরু থেকে শেষ পর্যন্ত তিনি খুঁজে নিতে চান। তিনি চান না ছোটবেলায় যেমন তিনি ছিলেন আর যৌবনে এখন তিনি যেমন আছেন তার মধ্যে কোনো রকমের ব্রেকেজ আসুক। ছোটবেলায় এক রকমের ছিলেন আর যৌবনে তিনি পাল্টে যান, এটা তিনি চান না। ছোটবেলার জিনিসগুলোকেই তিনি নিজের লাইফে কন্টিনিউ করে নিতে চান। তাই বলছে বাউন্ড ইচ টু ইচ, একে অপরের সাথে যেন জড়িত থাকে। কোনটা কোনটা? কবির শৈশব এবং কবির প্রাপ্তবয়স্ক হওয়া অর্থাৎ কবির যৌবন, দুটো যেন কানেক্টেড থাকে। যে মানুষটা তিনি ছোটবেলায় ছিলেন বড় হওয়া পর্যন্ত তিনি যেন সেই একই মানুষ থাকেন, সময়ের সঙ্গে সঙ্গে শৈশবের ছোঁয়া যেন তিনি হারিয়ে না ফেলেন। এবং এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব ন্যাচুরাল পিটির মাধ্যমে। ন্যাচুরাল পিটি বলতে কি? পার্থিব জগৎ ও প্রকৃতির প্রতি চিরদিনের এক রকমের ভালোবাসাকে বলতে পারি আমরা ন্যাচুরাল পিটি। ঠিক আছে, এমনিতে যে পেইটি শব্দের অর্থ হচ্ছে ভক্তি। ঠিক আছে, তো আমাদের মধ্যে যে ন্যাচুরাল একটা পেইটি অর্থাৎ আমাদের মধ্যে প্রকৃতিকে এবং ঈশ্বরের প্রতিটা জিনিসকে ভালোবাসার যে আমাদের ভক্তি রয়েছে সেটা যেন থাকে আমাদের মধ্যে, যেটা শৈশবে ছিল সেটা যেন বড় পর্যন্ত থাকে। তো এই হচ্ছে দু লাইনের বা তিন লাইনের একটা এপিগ্রাফ যেটা কবি ব্যবহার করেছেন। এবার চলো আমরা আসল কবিতায় আসি। ঠিক আছে, এবার কিন্তু আমাদের আসল কবিতা শুরু হচ্ছে। তো দেখো প্রথমে স্ট্যাঞ্জা ওয়ান। স্ট্যাঞ্জা ওয়ানে কবি কি বলেছেন? প্রথম স্তবকটি হলো পুরো কবিতাটির একটা মঞ্চের মতো। ফার্স্ট স্ট্যাঞ্জা ইজ লাইক এ স্টেজ ফর দ্য এন্টায়ার পোয়েম। এটার উদ্দেশ্য কি? এই স্ট্যাঞ্জাটার উদ্দেশ্যই হচ্ছে যে কবি আমাদেরকে বোঝাতে চান কোনো কিছু হারানোর অনুভূতিটা কিরকম। যদি তুমি কোনো কিছু জীবনে হারিয়ে থাকো সেটার ফিলিংটা কেমন, সেটাই তিনি প্রথম স্ট্যাঞ্জায় বলেছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবি দাঁড়িয়ে আছেন একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সামনে, কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্য সেই আগের মতো উপভোগ করতে তিনি পারছেন না। যেমনটা তিনি করে অভ্যস্ত প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ, সেটা আজকে আর তিনি উপভোগ করতে পারছেন না। এটাই হচ্ছে কবির লস। তো চলো শুরু করি। There was a time when meadow, grove and stream, the earth and every common sight to me did seem apparel in celestial light. তো দেয়ার ওয়াজ এ টাইম, কবি বলছেন একটা এমন সময় ছিল যখন মিডো, গ্রোভ এন্ড স্ট্রিম, মানে প্রকৃতির বিভিন্ন জিনিসগুলা, যেমন চারণ ভূমি, অরণ্য, ঝর্ণা, এসব কিছুই প্রকৃতির অংশ। তাই বলছে একটা এমন সময় ছিল যখন এই প্রকৃতির জিনিসগুলোকে আমি, আর কি, দা আর্থ, পৃথিবীকে, এন্ড এভরি কমন সাইট, এবং পৃথিবীতে দেখতে পাওয়া যায় এমন প্রতিটা ছোট বড় জিনিসে কবি কি পেতেন? টু মি ডিড সিম, আমার কাছে যেন মনে হতো, অ্যাপারেল। অ্যাপারেল অর্থাৎ কোনো কিছু পরে থাকা, ওয়ারিং সামথিং। অ্যাপারেল শব্দের অর্থ কি?
ওয়েরিং সামথিং, কোনো কিছু পরে থাকা। ইন সেলেস্টিয়াল লাইট, সেলেস্টিয়াল লাইট বলতে ঐশ্বরিক আলো, অর্থাৎ যে আলোটা ছোটবেলায় থাকে, ঠিক আছে, কারণ ঈশ্বরের সাথে আমরা কানেকশন ফিল করি। ছোটবেলায় যেমন আমরা প্রতিটা জিনিসকে অতিরিক্ত উৎসুকতার সাথে ফিল করতাম, প্রতিটা জিনিসকে খেয়াল করো, তুমি যখন ছোট ছিলে তখন তুমি প্রতিটা ছোট বড় জিনিসে যেন ম্যাজিক খুঁজে পাওয়ার চেষ্টা করতাম আমরা। আমরা সব জিনিসে এক্সাইটেড ফিল করতাম। তো সেই জিনিসটাকে কবি বলেছেন যে সেই সময় নেচারের প্রতিটা অবজেক্টের মধ্যে আমরা সেই ঐশ্বরিক আলো যেন ফিল করতাম ছোটবেলায়। তাই দেখো 3 লাইনের এই প্রথম 3-4 লাইনের মানেটা, there was a time when meadow, grove and stream, the earth and every common sight to me did seem apparel in celestial light. একটা এমন সময় ছিল যখন চারণভূমি, অরণ্য, ঝর্ণা, পৃথিবী এবং প্রতিটি সাধারণ দৃশ্য আমার কাছে মনে হতো যেন এক ঐশ্বরিক আলোতে মোড়া। এটা আগে ছিল। The glory and the freshness of a dream, it is not now as it hath been of yore. The glory and the freshness of a dream. তো সেই সময় যখন তিনি ছোট ছিলেন তখন প্রতিটা অবজেক্টের মধ্যে সেলেস্টিয়াল লাইট অর্থাৎ ঐশ্বরিক একটা অনুভূতি, একটা ঐশ্বরিক টাচ তিনি ফিল করতেন, ঠিক আছে, এবং সব জিনিসের মধ্যে একটা গরিমা ছিল, একটা ফ্রেশনেস ছিল নেচারের প্রতিটা জিনিসের মধ্যে। কিসের মতো? স্বপ্নের মতো গরিমা ছিল। সব কিছুর মধ্যেই যেন এক পবিত্রতা, একটা উৎসুক নজরে ঈশ্বরের প্রতিটা জিনিসকে দেখার যে ব্যাকুলতা, যেটা ছিল কবির মধ্যে। একটা বাচ্চার নজরে সবকিছুই যেন অলৌকিক থাকে। তাই তিনি বলছেন দ্য গ্লোরি অ্যান্ড দ্য ফ্রেশনেস অফ এ ড্রিম, ইট ইজ নট নাও অ্যাজ ইট হ্যাথ বিন অফ ইয়োর। এই লাইনটা দেখো হঠাৎ এই কবিতার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় যখন কবি বলছেন যে ইট ইজ নট নাও, কিন্তু এখন আর সেটা নেই, অ্যাজ ইট হ্যাথ বিন অফ ইয়োর, যেটা আগে ছিল। ওয়াই ও আর ই, ইয়োর শব্দের অর্থ হচ্ছে পাস্ট টাইম বা অতীতকালে। তাহলে যে জিনিসটা আগে ছিল সেই জিনিসটা আজকে আর নেই। অর্থাৎ কবি আগে যেমন নেচারের প্রতিটা অবজেক্টের মধ্যে একটা সেলেস্টিয়াল লাইট বা ঐশ্বরিক আলো খুঁজে পেতেন, সবকিছুর মধ্যে ঈশ্বরের স্নেহ, ঈশ্বরের টাচ অনুভব করতেন, আজকে যেন বড় হওয়ার পর প্রকৃতির সব জিনিসে তিনি সেই ঈশ্বরের ছোঁয়া, সেই ঈশ্বরের ঐশ্বরিক আলোটা যেন আজ তিনি খুঁজে পাচ্ছেন না। তাই বলছে ইট ইজ নট নাও অ্যাজ ইট হ্যাথ বিন অফ ইয়োর, টার্ন ওয়ের সো এভার আই মে, আমি যেদিকেই তাকাই, কবি বলছে আমি যেদিকেই তাকাই, বাই নাইট অর ডে, দিন রাত, দিন রাত আমি যেদিকেই তাকাই, দ্য থিংস উইচ আই হ্যাভ বিন সিন, যে জিনিসগুলোকে আমি আগে দেখেছি, আই নাও ক্যান সি নো মোর, আজকে আর আমি সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি না। তাহলে দেখো কবির এই লস, এই ক্ষয়ের কথাই আমরা এই কবিতায় জানতে পাচ্ছি। কবি কি বলছেন যে ইট ইজ নট নাও অ্যাজ ইট হ্যাথ বিন অফ ইয়োর, ইয়োর মানে পাস্ট টাইম। তাহলে যে জিনিসগুলো আগে ছিল, ছোটবেলায় যেমন তিনি প্রকৃতির প্রতিটা অবজেক্টের মধ্যে একটা উৎসুকতা, ব্যাকুলতার নজরে দেখতেন, সেই জিনিসগুলো আজকে আর নেই। তো কবি যেদিকেই তাকাচ্ছেন, যেদিকেই তার দু চোখ যায় সেদিকেই কবি তাকাচ্ছেন দিন রাত ধরে, কিন্তু সেই জিনিসগুলো আর তিনি দেখতে পাচ্ছেন না। এটাই হচ্ছে কবির লস, এটাই হচ্ছে কবির মানে কি বলবো হারিয়ে যাওয়া একটা জিনিস। ঠিক আছে, তাহলে প্রথম স্ট্যাঞ্জা বুঝতে পারলে। এরপর তোমরা দেখো দ্বিতীয় স্ট্যাঞ্জা, স্ট্যাঞ্জা 2 এবার শুরু করছি আমরা। দেখো, তো দ্বিতীয় স্তবকেও কবির সেই খোঁজ চলছে। কিসের খোঁজ? কবি শৈশবের খোঁজ করতেন, প্রকৃতির প্রতিটি জিনিসে ঈশ্বরের সান্নিধ্যের অনুভূতির তিনি খোঁজ করছেন। ঠিক আছে, কবি ভাবছেন পাশে এই পৃথিবী আগের মতো আর নেই, পাছে এই পৃথিবীর এই সৌন্দর্য যদি হারিয়ে গেছে। কারণ তিনি ছোটবেলাতে যে সৌন্দর্য, যে ঐশ্বরিক আলো তিনি প্রকৃতির প্রতিটি জিনিসে দেখতে পেয়েছিলেন, আজকে আর যখন তিনি দেখতে পাচ্ছেন না, তখন ন্যাচুরালি তার মনে এই আশঙ্কা এসেছে যে হয়তো পৃথিবী আগের আর মতো নেই। কিন্তু কবি যখন পৃথিবীর প্রতিটা জিনিসের দিকে আজ ভালো করে দেখছেন, তখন তিনি বুঝতে পারছেন যে না, পৃথিবী যেন অমনিটাই রয়েছে। পৃথিবীর প্রতিটা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জিনিস সবকিছু আনচেঞ্জেবল রয়েছে, কোনো কিছুরই পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন হয়েছে কবির এই দৃষ্টিভঙ্গির। কবি যেহেতু ছোট থেকে বড় হয়ে গেছে, তাই কবির দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে।
পৃথিবীর কোনো জিনিসের পরিবর্তন ঘটেনি। দেখো সেটা আমরা সেকেন্ড স্ট্যান্জায় খুব সুন্দর বুঝতে পারছি। কবি বলছেন, নাও while the birds thus sing a joyous song. তো দেখো কবি বলছেন, the rainbow come and goes and lovely is the rose, the moon doth with delight look round her when the heavens are bare. তো কবি কি বলছে, প্রকৃতির প্রতিটা জিনিস আগের মতোই রয়ে গেছে, তাদের মধ্যে কোন রকমের পরিবর্তন আসেনি। দ্য রেইনবো কামস এন্ড গোজ, আগে যেমন রামধেনু যাওয়া আসা করত, একটা সুন্দর বৃষ্টিপাতের পর খুব মনোরম একটা দৃশ্য যখন আমরা রামধেনু দেখতে পেতাম আগে, এখনো আজকে যখন তিনি বড় হয়ে গেছেন, আজকেও তো রামধেনু তিনি আগের মতোই দেখতে পাচ্ছেন। অ্যান্ড লাভলি ইজ দ্য রোজ, প্রকৃতির মধ্যে গোলাপ একটা খুব সৌন্দর্যপূর্ণ জিনিস। তো গোলাপ যেমন আগে সৌন্দর্যপূর্ণ সুন্দর ছিল, আজকেও তো গোলাপের সেই লালিমা রয়েছে, কই তার তো কোনো পরিবর্তন ঘটেনি। দ্য মুন ডাথ উইথ ডিলাইট, আগে যেমন চাঁদ হাসি খুশিতে থাকতো, আজকেও যেন চাঁদ আনন্দিত হয় যখন লুক রাউন্ড হার ওয়েন দ্য হেভেন্স আর বেয়ার, যখন আকাশ একেবারে বেয়ার, BARE, বেয়ার শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার, এমটি খালি। যখন আকাশ পরিষ্কার থাকে তখন আগে যেমন চাঁদ খুব খুশি হতো, আজকেও আনন্দে খুব উপভোগ করে চাঁদ যখন আকাশ খালি থাকে, আকাশে যখন কোনো মেঘ না থাকে। তা দেখো এখানে মুন খুব খুশি হচ্ছে যখন তার আশেপাশে বা চাঁদে আকাশে যখন কিছু নেই। তো দেখো এখানে মুনকে পার্সনিফাই করা হয়েছে, খেয়াল রাখবে এখানে একটা ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে, চাঁদকে পার্সনিফাই করছেন কবি। আর কি, ওয়াটার্স অন এ স্টারি নাইট, তাহলে ওয়াটার্স অর্থাৎ জলাশয়ের জল, অন এ স্টারি নাইট তারায় ভরা রাত্রি বেলায়, পূর্ণিমার যখন খুব সুন্দরভাবে কিরণ দিচ্ছে, যখন আকাশে তারায় ভর্তি হয়ে আছে, সেই সময় পূর্ণিমার আলো জলাশয়ের জলের উপর যখন পড়ে, তার যে কি অপরূপ সৌন্দর্য, সেটা আগে যেমন ছিল আজকেও তেমন রয়েছে। তাই বলছে ওয়াটার্স অন এ স্টারি নাইট আর বিউটিফুল অ্যান্ড ফেয়ার, আকাশে যখন তারায় ভর্তি পূর্ণিমার চাঁদের আলোতে জলাশয়ের জল অতিরিক্ত সৌন্দর্যশীল, আগে যেমন ছিল এখনো তেমন রয়েছে। দ্য সানশাইন ইজ এ দ্য সানশাইন ইজ এ গ্লোরিয়াস বার্থ, সূর্য আগে যেমন প্রতিদিন উদিত হওয়ার পর সূর্যের কিরণ এই পৃথিবীর উপর ঢেলে দিত, আজকেও প্রতিদিন যেন সেই সূর্য তার নতুন নতুন সূর্য কিরণের জন্ম দিয়ে থাকে। তাহলে সবকিছু তো আগের মতোই আছে, রামধেনু আগের মতোই যাওয়া আসা করে, গোলাপের সৌন্দর্য আগের মতোই মন কাড়ে, পরিষ্কার ফাঁকা আকাশে রাতের বেলা আজও চাঁদ আনন্দ উপভোগ করে, পূর্ণিমাতে একরাশ তারাদের তলায় জলাশয়ের জল আজও কি সুন্দর দেখতে লাগে, সূর্য প্রতিদিন তার নতুন গৌরবময় কিরণের জন্ম দিয়ে থাকে। কিন্তু দেখো আবার টার্নিং পয়েন্ট, বাট ইয়েট আই নো, কিন্তু তবুও আমি জানি, wherever I go, আমি যেখানেই যাই না কেন, that there hath passed away a glory from the earth, তাই কবি বলছেন আমি যেখানেই যাই না কেন আগের মতো প্রকৃতির গরিমা আমি আর খুঁজে পাই না। হ্যাঁ, প্রকৃতির মধ্যে কোন রকমের পরিবর্তন হয়নি, প্রকৃতির প্রতিটা বিষয় আগের মতোই রয়ে গেছে, কিন্তু না, আজকে যখন আমি প্রকৃতির কোন সৌন্দর্যের উপভোগ করতে যাই, যেখানেই যাই না কেন, আমি সেখানে প্রকৃতির সেই গরিমা, প্রকৃতির সেই আগের মতো অনুভূতি আমি আর পাই না। কবি বলছেন পৃথিবী থেকে সেই গরিমা বা সেই বৈভব কোথাও যেন হারিয়ে গেছে, সব সৌন্দর্যপূর্ণ জিনিসের মাঝেও তিনি যেন এক শূন্যতা অনুভব করেন। ঠিক আছে, তো কবি এই স্তবকে কি বুঝতে পারলেন, কবি এই স্তবকে বুঝতে পারলেন যে তার যে লস, তার যে ক্ষতি, তার যে ক্ষয়, সেটা হচ্ছে অভ্যন্তরীণ, সেটা কিন্তু বাহ্যিক নয়। ঠিক আছে, দ্য লস অফ দ্য পোয়েট ইজ ইন্টারনাল, নট এক্সটার্নাল, বাহ্যিক নয়। কেন? কারণ বাইরের সব জিনিস তো আগের মতোই আছে, সূর্যের কিরণ আগের মতোই পড়ছে, রামধেনুর সৌন্দর্য আগের মতোই রয়েছে, আহ চাঁদের আলো আগের মতোই ঠিকরে পড়ছে, পূর্ণিমান রাত্রিবেলায়
জলাশয়ের জল ঠিক আগের মতোই সৌন্দর্যপূর্ণ, স্নিগ্ধ, শান্ত, সবকিছু আগের মতোই রয়েছে। তাহলে পরিবর্তনটা কিসের হয়েছে? পরিবর্তনটা হয়েছে কবির মনের ভিতরে। কবি আগে ছোটবেলায় যখন বাচ্চা ছিলেন তখন সেই প্রকৃতির জিনিসগুলোকে ব্যাকুল দৃষ্টিতে দেখতেন, সেই সব কিছুর মধ্যে তিনি ঐশ্বরিক আলো খুঁজে পেতেন। আজকে আর তিনি পাচ্ছেন না। তো পরিবর্তনটা কবির মধ্যে এসেছে। তারপর দেখো তৃতীয় স্ট্যাঞ্জা। এবার তৃতীয় স্তবকে কবি চেষ্টা করছেন নিজের ক্ষয় এবং দুঃখ ভুলে নিয়ে নিজের চারপাশের আনন্দ যে পূর্ণ যে জিনিসগুলা ঘটছে তার অংশীদার হতে। কিন্তু তিনি নিজেকে জোর করে ওই বাইরের আনন্দময় জগতের খুশিতে যতই সামিল করতে চাক না কেন, তিনি নিজেকে সামিল করতে পারছেন না। কেন? বাইরের জগতের আনন্দ আর নিজের ভেতরের যে শূন্যতা, এই দুইয়ের ব্যবধান কবি মেটাতে পারছেন না। তাই আমরা এবার তৃতীয় স্ট্যাঞ্জায় দেখব। নাও while the birds thus sing a joyous song, পাখিরা আনন্দে গান গাইছে। and while the young, তৃতীয় স্ট্যাঞ্জায় কবি ওই জিনিসটাই বলছেন যে now while the birds thus sing a joyous song and while the young lambs bound as to the tabard sound, বলছে পাখিরা আনন্দে গান গাইছে, ঠিক আছে, আর কি হচ্ছে and while the young lambs, ছোট বাচ্চা ভেড়ার বাচ্চাগুলো কি করছে, বাউন্ড, বাউন্ড মানে এখানে নাচ করা, as to the tabard sound, ট্যাবার হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, যে বাদ্যযন্ত্রের সুরে যেন মনে হচ্ছে যে ছোট্ট ভেড়ার বাচ্চাগুলো সেরা তারা যেন নাচছে, ঠিক আছে। তো দেখো নাও while the birds the sing a joyous song and while the young lambs bound as to the tabards town, পাখিরা আনন্দে গান গাইছে, ছোট ভেড়ার বাচ্চারা খুশিতে লাফাচ্ছে, যেন মনে হচ্ছে তারা ট্যাবার এক ধরনের যে ছোট বাদ্যযন্ত্র তার সুরে নাচছে। আর কি, টু মি অ্যালোন দেয়ার কেম এ থট অফ গ্রিভ, কিন্তু এই আনন্দের উৎসবে একমাত্র তিনিই নিজেকে মিশিয়ে নিতে পারছেন না। হি ওয়াজ দ্য অনলি পারসন হু ডাজ নট যিনি নিজেকে মেশাতে পারছেন না এদের খুশির সাথে। তো বলছে টু মি অ্যালোন দেয়ার কাম এ থট অফ গ্রিভ, শুধুমাত্র আমার মনেই এই সবের মাঝেও কোথাও যেন একটা দুঃখের ছোঁয়া আমি পেয়েছি। এ টাইমলি আটারেন্স গেভ দ্যাট থট রিলিফ, তাই সময় থাকতেই তিনি যদি নিজের এই মনের দুঃখটা কথার মাধ্যমে অন্যের সাথে যদি শেয়ার করার মাধ্যমে যদি তিনি যদি প্রকাশ করে থাকেন, তিনি যদি এই দুঃখটা প্রকাশ করতে পারেন, তাহলেই কিন্তু তিনি রিলিফ অর্থাৎ শান্তি পাবেন। সময় থাকতেই কিছু শব্দ উচ্চারণ করে বা কথাবার্তা বলে সেই যন্ত্রণাটা প্রকাশ করতে হবে যাতে কবি কিছু আরাম পান। আর কি বলছে, and again and I again am strong, তাহলেই তিনি কিন্তু আগের মতোই নরমাল হয়ে উঠতে পারবেন। the cataracts blow their trumpets from the steep, তাহলে ক্যাটারেক্টস শব্দের অর্থ এখানে জলপ্রপাত বা ঝর্ণাকে বোঝানো হয়েছে। তারা যেন কি হচ্ছে, কবি শুনতে পান ঝর্ণা প্রচন্ড জোরে শব্দ করে বয়ে চলেছে, আর মনে হচ্ছে যেন পাহাড়ের গা বেয়ে কেউ ভেপু বাজিয়ে চলে গেল, ঠিক আছে। তাই বলছে দ্য ক্যাটারেক্টস ব্লো দেয়ার ট্রাম্পেট, ট্রাম্পেট অর্থাৎ যখন কেউ আগেকার দিনে রাজারা কোনো জয় বা কোনো মানে যখন যুদ্ধ জয় করত তখন যে জয়ধ্বনি তাকে ট্রাম্পেট বলা হতো বা ভেপু বলা হতো। তো এখানে কবি বলছেন যে ঝর্ণা যখন প্রচন্ড জোরে বয়ে চলেছে সেটা যেন মনে হচ্ছে ভেপু বাজিয়ে যাচ্ছে। নো মোর শ্যাল গ্রিফ অফ মাইন্ড দ্য সিজন রং, এবার কবি নিজের একটা মানে নিজের বিবেকের কথা বলছেন। ধরো মনে করো তোমার কোনো একটা প্রবলেম লাইফে হয়েছে, মনে করো তুমি পরীক্ষার সময় রেজাল্ট তোমার খারাপ হয়েছে, এবার মনে করো সেই দিনেই তোমাদের বাড়িতে একটা ভালো উৎসবের একটা মরশুম এসেছে, বাড়িতে সবাই খুশ মেজাজে রয়েছে, তোমার মা বাবা ভাই বোন সবাই খুশি রয়েছে। তো তুমি কি চাইবে যে তোমার ওই পার্সোনাল দুঃখটার কারণে বাড়ির সবাই দুঃখী হয়ে যায়? না, তুমি নিশ্চয়ই চাইবে না। তুমি চাইবে যেন আমার কোনো একটা দুঃখের জন্য বাড়ির সবাই এই আনন্দের সময়টা যেন খারাপ না হয়। তো কবিও সেটা চাইছেন, কবিও সেই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চাইছেন তার নিজের ব্যক্তিগত শূন্যতা বা যন্ত্রণা দিয়ে বসন্তের এই সৌন্দর্যকে তিনি নষ্ট করতে চান না। অনেক সময় কাল পর এই বসন্ত এসেছে, এই বসন্তের সৌন্দর্যকে তিনি নিজের ব্যক্তিগত দুঃখের দ্বারা
মানে নষ্ট করে দিতে চান না, তাই বলছেন নো মোর শ্যাল গ্রিফ অফ মাইন্ড দ্য সিজন রং। সিজন বলতে এখানে বসন্তকালকে বোঝানো হয়েছে। আর কি, আই হেয়ার দ্য ইকোস থ্রো দ্য মাউন্টেন থ্রং। কবি তাই পাহাড়ের দিকে কান পাতেন এবং শুনতে পান সুন্দর প্রতিধ্বনি। কবি শুনতে পান পাহাড়ের প্রতিধ্বনি। দ্য উইন্ডস কেম টু মি ফ্রম দ্য ফিল্ডস অফ স্লিপ। বাতাস ছুটে আসছে স্থির শান্ত প্রকৃতির থেকে, যাকে মনে হচ্ছে বসন্তের আনন্দে যেন স্বপ্নে বিভোর। দেখো, দ্য উইন্ডস মানে বাতাস, কাম টু মি আমার কাছে আসছে, ফ্রম দ্য ফিল্ডস অফ স্লিপ। ফিল্ডস অফ স্লিপ মানে কি? ফিল্ডস অফ স্লিপ বলতে এখানে বোঝানো হয়েছে স্থির শান্ত প্রকৃতিকে। মনে রাখবে বা তোমরা লিখে রাখো, ফিল্ডস অফ স্লিপ বলতে এখানে শান্ত স্থির প্রকৃতিকে বোঝাচ্ছে। যেন আমরা যখন ঘুমোই তখন আমরা কেমন শান্ত স্থির থাকি, তাই শান্ত স্থির প্রকৃতিকে কবি বলছে ফিল্ডস অফ স্লিপ। তো সেই শান্ত প্রকৃতি থেকে বাতাস যেন ছুটে আসছে, ঠিক আছে, যাকে দেখে মনে হচ্ছে কবির যেন এই বসন্তের আনন্দে বাতাস স্বপ্নে বিভোর। and all the earth is gay, এবং পুরো পৃথিবীটা স্থলভাগ জলভাগ সবকিছুই যেন আনন্দ উৎসবে অংশ নিয়েছে। ল্যান্ড অ্যান্ড সি give themselves up to jollity, সবকিছুই যেন এই আনন্দের উৎসবে অংশগ্রহণ করেছে। and with the heart of May doth every beast keep holiday, এবং এই আজকে যখন মে মাস পড়ে গেছে, বসন্তকালের একটা মাস মে মাস তোমরা জানো, তো কবি যেন চাইছেন শুধু প্রকৃতি নয়, পশু পাখিরাও পর্যন্ত বসন্তের চরম পর্যায়ে অর্থাৎ মে মাসের এই আমোদে যেন যোগ দিয়েছে। দেখো, কবি বলছেন যে শুধুমাত্র প্রকৃতি নয়, প্রকৃতির সাথে সাথে যে বিভিন্ন পশু পাখি রয়েছে, দেখো বলছে ডাথ এভরি বিস্ট, প্রতিটা অ্যানিম্যাল এই বসন্তকালের সবচেয়ে সুন্দর যে মাস মে মাস, এই মে মাসের সময় প্রতিটা অ্যানিমেল পর্যন্ত, যে এই যে হলিডে, বসন্তকালটা একটা আনন্দ উৎসবের দিন, তো সেই আনন্দ উৎসবে প্রতিটা পশু পাখিরাও পর্যন্ত অংশগ্রহণ নিয়েছে। তাই কবি কি বলছেন, দাও চাইল্ড অফ জয়, তাই কবি বলছেন এক বালককে উদ্দেশ্য করে কি বলছেন, যে তুমি হে আনন্দের শিশু। কবি এখানে আনন্দের শিশু বলেছেন একজন মেষ পালককে, একজন বাচ্চা মেষ পালক যে তার ভেড়ার পাল নিয়ে এই সুন্দর চারণ ভূমিতে এসেছে নিজের ভেড়াগুলোকে চারণ করার জন্য বা চড়ানোর জন্য, সেই মানে বাচ্চাকে কবি এখানে বলছেন দা চাইল্ড অফ জয়, অর্থাৎ আনন্দের বালক। তো কবি কি বলছেন, সাউট রাউন্ড মি, তুমি আমার চারপাশে চিৎকার করে বেড়াও। লেট মি হিয়ার দাই সাউট, আমি তোমার চিৎকার চিৎকার শুনতে পাই, তোমার যে আনন্দের চিৎকার। হে মিস সাব মেষ পালক বাচ্চা, তোমার চিৎকার আমি শুনতে চাই, তুমি আমার চারপাশে চিৎকার করো। কাকে বলছে, দাও হ্যাপি শেফার্ড বয়, তুমি আনন্দে মশগুল হে শেফার্ড বয়, অর্থাৎ বাচ্চা মেষ পালক, তোমার চিৎকার আমি শুনতে চাই। কবি কেন চিৎকার শুনতে চান, দেখবে আমরা যখন আমাদের অতীতের কোনো জিনিস খুব মিস করি, দেখবে অন্য বাচ্চারা যারা এখন ছোট রয়েছে তাদের সেই জিনিসগুলা দেখে আমরা খুব খুশি হয়ে যাই। যেমন আমরা ছোটবেলায় ক্রিকেট খেলতাম বা অন্যান্য যে খেলাগুলো করতাম, যে ধরনের আমরা দুষ্টুমি করতাম, আজ যখন দেখবে ছোটবেলায় কোনো বাচ্চাকে সেই দুষ্টুমি করতে দেখি আমরা খুব খুশি হয়ে যাই, এবং কোথাও না কোথাও আমাদের মধ্যে সেই একটা ভালো ফিলিং আসে বাচ্চাদেরকে দেখলে। হ্যাঁ, যেন আমরা মনে হয় আমাদের দিনগুলোকে ফিরে পেয়েছি, কি এরকম আছে তো। তো কবি চাইছে এই বাচ্চাটাকে চিৎকার করে বেড়াতে। কবি নিজে তো আর নিজের শৈশবকে ফিরিয়ে আনতে পারছেন না, তাই কবি চাইছেন এই বাচ্চাটার মধ্য দিয়ে নিজের শৈশবের দিনগুলাকে তিনি আনন্দ উপভোগ করতে চান। তাই তিনি এই শেফার্ড বয়কে বলছে যে হে শেফার্ড বয়, তোমার মধ্যে এখন সেই উৎসুকতা রয়েছে, তোমার মধ্যে শৈশবের ব্যাকুলতা রয়েছে, তাই তুমি চিৎকার করে বেড়াও, তুমি আমার চারপাশে আনন্দে নাচ গান করে বেড়াও। আমি তোমার সেই আনন্দে বিভোরতাটা দেখে নিজের শৈশবকে আমি যেন আরো ফিল করতে চাই। তো কবি এই জিনিসটা তৃতীয় স্ট্যান্জায় বলেছেন। আসলে কবি সেই আনন্দে বিভোর শেফার্ড বয়ের সরলতা নিজের মধ্যে নিতে চান, তার আশা পাছে এই বালকের কৌতূহলপূর্ণ দৃষ্টিভঙ্গি তার মনের শূন্যতাকে পূর্ণ করে আবার কবিকে আগের মতোই করে দেয়। তো এই হচ্ছে তৃতীয় স্ট্যান্জা।
আজকের ভিডিওতে আমাদের এই তৃতীয় স্ট্যান্জা পর্যন্তই থাকছে। তোমরা আহ, আহ, যারা আমার কাছে ক্লাস করতে চাও তাহলে আমাকে নিচের কমেন্টে জানাবে। পুরুলিয়া, ঝালদা, বলরামপুর এবং আরো অন্যান্য পুরুলিয়া জেলার বিভিন্ন কলেজ যদি তোমরা পড়াশোনা করে থাকো, ক্লাস করতে চাও, তাহলে কমেন্টে জানাবে। আমার ক্লাস এখন চলছে 5th সেমিস্টারের।